আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জংশন অনুষ্ঠানে। আজকের এই গ্লোবালাইজেশনের যুগে ভ্রমণ আর বিলাসিতা নয়, এটি প্রয়োজন। প্রবাসে বসবাসরত আমাদের কমিউনিটির জন্য ট্রাভেল মানে শুধু দেশ বিদেশ যাওয়া নয়, এর সাথে জড়িয়ে আছে পরিবার, ধর্মীয় অনুভূতি, ব্যবসা এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। বিশেষ করে বাংলাদেশে যাওয়া বা পবিত্র ওমরা পালন, এই বিষয়গুলো আমাদের অনেকের জীবনে স্বপ্নের মতো। কিন্তু বাস্তবতা হলো টিকিটের দাম, সঠিক সময় নির্বাচন, ভিসা প্রসেস, প্যাকেজের স্বচ্ছতা, এই বিষয়গুলো নিয়ে অনেকে বিভ্রান্ত থাকেন। আর ঠিক এই জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি বিশ্বস্ত অভিজ্ঞ ট্রাভেল এজেন্সির ভূমিকা। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন নিউ ইয়র্কের সুপরিচিত ট্রাভেল উদ্যোক্তা কর্ণফুলী ট্রাভেলসের স্বত্বাধিকারী এবং ট্রাভেলস এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আটাবের প্রেসিডেন্ট মোহাম্মদ হারুন। তার সাথে আমরা আজ কথা বলবো ট্রাভেল ইন্ডাস্ট্রির বাস্তব চিত্র, ওমরা প্যাকেজের বিস্তারিত, টিকিটিংয়ের সঠিক গাইডলাইন এবং আটাব এদের কর্মকাণ্ড নিয়ে। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে হারুন ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবির ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো। অনেক দিন পরেই তো আপনার সাথে দেখা হলো। তো যাই হোক, আমাকে ঠিকানা বিজনেস জংশন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের ঠিকানা পরিবারের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি একদম একেবারে কর্ণফুলী ট্রাভেলস তো অনেক পুরনো একটা ট্রাভেল এজেন্সি, এর প্রতিষ্ঠার পেছনের গল্পটা যদি বলেন, কোন সময় প্রতিষ্ঠা হলো, আমি জাস্ট একটুখানি আইডিয়ার জন্য আর কি আমার ট্রাভেল এজেন্সি সম্পর্কে। আচ্ছা, আসলে আমাদের এই বিজনেসের যাত্রা 2006 সাল থেকে শুরু করি। আচ্ছা আচ্ছা। আমি প্রথমে জ্যাকসন হাইটসে 75-এ আমার অফিস ছিল, ছোট্ট একটা অফিসে ছোট্ট একটা টেবিল নিয়ে বসছিলাম 2006 সালে। তো 2006 সাল থেকে আজকে 2026 পর্যন্ত আপনাদের সহযোগিতা এবং আমার যারা ক্লায়েন্ট আছে এবং যারা আমার সাথে দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন, ওনাদের সহযোগিতায় আজকে এই পর্যন্ত আসা আর কি। সবসময় ওনাদের সহযোগিতা সবসময় আমাদের কাম্য। ভবিষ্যতেও যদি ইনশাল্লাহ আমাদেরকে এই প্রতিষ্ঠান বা এই ব্যবসাতে থাকে, ভবিষ্যতে ওনাদের সহযোগিতা ছাড়া আমাদের কোনোভাবেই আগানো সম্ভব না। চমৎকার, ধন্যবাদ সবাইকে। 20 বছর হয়ে গেল। আমি এই 20 বছরে আসলে চেঞ্জটা আপনি কীভাবে দেখেছেন, ট্রাভেল এজেন্সিগুলোর যে চেঞ্জগুলো, এবং এই ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কী ছিল আপনার? আসলে শুরুতেই একটা বিজনেস যখন আপনি শুরু করবেন, বিজনেস শুরু করতে হলে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক সময় দিতে হয়। প্রথম অবস্থায় তো আপনি ওভারনাইট তো কোনো কিছু সম্ভব না। প্রথমে কোনো একটা ব্যবসা যখন আপনি শুরু করবেন, ব্যবসা শুরু করার পরে 1-2 বছর সময় লেগে যাবে আপনাকে পরিচয় হইতে। আপনার ক্লায়েন্ট বেস করতে হবে, সবার সাথে পরিচয় হইতে হবে, ক্রেডিবিলিটি গ্রো করতে হবে। তো এসব বিষয়ে বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, আসতে হবে, এটা আস্তে আস্তে গ্রো করতে হয় আপনাকে। তারপর আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন। তো আপনি ব্যবসা করার পরে যদি 6 মাস 1 বছর পরে যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন যে না, আমার বিজনেস হচ্ছে না, আমি কোনো ফোন কল পাচ্ছি না, কোনো টিকিট বিক্রি করতে পারতেছি না, তো যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে তো আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। তো কথা হলো, ব্যবসার মূল জিনিসটাই হলো আপনাকে ধৈর্য থাকতে হবে এবং ক্লায়েন্টের সাথে আপনার সেভাবে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া লাগবে। ক্লায়েন্ট কী চায়, আপনার মূল প্রায়োরিটিটা হয়তো ক্লায়েন্টকে আপনি কতটুকু সহযোগিতা করতে পারতেছেন এবং তারা কী চায় সেটা আপনি যদি ডেলিভারি করতে পারেন, তাহলে আপনি এই বিজনেসে এগিয়ে যেতে পারবেন। আর না হয় কিন্তু এটা সম্ভব না। তো সবচেয়ে ডে বাই ডে আমাদের তো মনে করেন যে এই কথাটা বললেন চ্যালেঞ্জিং, এটা হচ্ছে দিনের পর দিন তো আমাদের যে কম্পিটিশন বাড়তেছে। আমি যখন বিজনেস শুরু করেছিলাম অনেকগুলো ট্রাভেল এজেন্সি ছিল, তখন আমার মনে হয় না, আমি 2006 সালে শুরু করেছিলাম, তখন হাতে গোনা বোধহয় 7-8টা ট্রাভেল এজেন্সি ছিল। তো আজকে এখন আমরা 33 জন আমাদের আটাবের মেম্বারই আছে। 33 জন মেম্বার, তারা বিজনেস করতেছে। তো আটাপ যদিও আমি পরে আসবো জিনিস, ওই আমাদের এই সংগঠন নিয়ে পরে কথা বলবো, ওটা পুরো উত্তর আমেরিকার কথা বলতেছি। তবে এই নিউ ইয়র্কে প্রায় 28-30টার উপরে শুধু ট্রাভেল এজেন্সি আছে। তো ডে বাই ডে আমরা গ্রো হচ্ছে, আরও হয়তো বা সামনের দিকে আরও বেশি হবে। এটা তো
মেক প্রগ্রেস। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। আপনাদের ট্রাভেল এজেন্সির একদম কাস্টমার সার্ভিসটা কিন্তু মানে সিরিয়াসলি খুবই আমি বলবো যে মানে সুনামের সাথে আপনারা করছেন। আপনাকে যে কোনো সময় ফোন দিলে পাওয়া যায়, জি। মানে যে কোনো ক্লায়েন্ট যেমন ধর ওমরাতে গেছে বা বাংলাদেশে গেছে, আপনাকে মধ্যরাতে কল দিলেও আপনাকে পেয়েছে, এই ধরনের সুনামের কথা আমরা জি, জি, জানি জি, আর কি। জি, জি। না, আপনি যেমন অতিথির জন্য আপনাকে বলছি বিষয়টা এরকম না, উইচ ইজ ভেরি ট্রু। আচ্ছা, একটি বিষয় একদম বেসিক একটি বিষয় একটুখানি জানতে চাই। অনেক সময় দেখা যায় যে টিকিটের দাম $800, অনেক সময় দেখা যায় টিকিটের দাম $1600। এই যে টিকিটের ওঠানামাটা, এটা আসলে কিসের উপর বেসিস করে আসলে এটা হয়? আসলে ওই জিনিসটা হয় কি, ধরেন টিকেটের তো সামার একটা সিজন থাকে, টিকেটের বেসিক্যালি দুইটা সিজনে থাকে, লো সিজন আর হাই সিজন। হাই সিজনটা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যখন লোকজন যারা বিভিন্ন জায়গায় যে গ্রুপ, যখন স্কুল ছুটির টাইমে ছুটির সময়টা বেছে নেয় কোন সবাই। সময়টা এটা তাও? এটা জুন জুলাইয়ের দিকে হয় বেসিক্যালি, তারপর অগাস্টের দিকে হয়, এপ্রিলে হয়। যখন স্কুল ভ্যাকেশনটা থাকে তখন গ্রুপ টিকিটটা বেশি হয়। ওই জন্য ওটাকে আমরা হাই সিজন। ওই টাইমে একটু টিকিটের ক্রাইসিস থাকে বেশি। আচ্ছা। যখন আপনার ডিমান্ড যখন বেশি থাকবে স্বাভাবিক, তখন আস্তে আস্তে প্রাইসও বাড়তে থাকে। তো আর লো সিজনটা হলো যেমন এন্ড অফ দ্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে স্কুল খোলা থাকে, ফ্যামিলি তেমন একটা কেউ ট্রাভেল করতে চায় না। অনলি যাদের বিশেষ দরকার বশত তখন কেউ ফ্লাই করতে চায় না আর কি। সেই টাইমে টিকিটের ফেয়ারও মোটামুটি ভালো থাকে, কম প্রাইসে পাওয়া যায়। তবে হ্যাঁ, একটা জিনিস যে আপনি একটু আগে বললেন যে $800 আর $1000 ভিতরে ডিফারেন্সটা কি, আসলে ইকোনমির মধ্যে আপনি $2500 পর্যন্ত ইকোনমি টিকিটের দাম হয়, আবার $800-900 হয়। তো এটা হয় কিভাবে? যেমন মনে করেন আপনি একটা টিকিট, আমার হয়তো আপনি একটা ফ্লাইটে হয়তো বাংলাদেশে যাচ্ছেন এমিরাতি এয়ারলাইন্সে, তো এমিরাতি এয়ারলাইন্সে আপনার পাশের সিটে যে বসা আছে সেই লোক হয়তো বা দেখা গেছে $1000 দিয়ে টিকিট কিনছে, আর আপনি টিকিট কিনছেন $1500 দিয়ে। তো ডিফারেন্সটা $500 ডিফারেন্স। এটা হলো কেন? এটা হলো কি, আপনি ধরেন $1000 দিয়ে যিনি টিকিট কিনছেন উনি হয়তো দেখা গেছে 1 মাস আগে টিকিট কিনছে, তখন লোয়ার ক্লাস, ইকোনমির মধ্যে কয়েকটা ক্লাস থাকে, লোয়ার ক্লাস অ্যাভেলেবেল ছিল বলে হয়তো সে $1000 টিকিটটা পেয়েছে। লোয়ার ক্লাস লেটসে এটা টম ক্লাস, এয়ারলাইন্সে বিভিন্ন ক্লাস থাকে ইকোনমির মধ্যে, যেই ক্লাসটা লোয়ার হয়তো $1000 যেই টিকিটটা $1000 পেয়েছে, সেটা হয়তো দেখা যাচ্ছে 50-100টা টিকিট সোল্ড হওয়ার পরে এয়ারলাইন্স তখন আপসেল আরেকটা ক্লাস ওপেন করছে, ওই ক্লাসটা শেষ, ওই ক্লাসে আর তাদের কাছে সিট অ্যাভেলেবেল নাই, তখন আপার ক্লাসে তারা ওপেন করছে। হয়তো দেখা গেল এখন সে এল ক্লাসের টিকিট ওপেন করছে, এল ক্লাস আর টি ক্লাসের মধ্যে হয়তো টিকিটের ব্যবধান 100 হইতে পারে, 200 হইতে পারে। যেমন মনে করেন বয় ক্লাস অ্যাভেলেবেল ছিল, হয়তো বি ক্লাস ওপেন হয়েছে, হয়তো ওই টাইমে আপনার যাওয়া লাগবে, আপনি বি ক্লাসের টিকিট নিতে আপনি বাধ্য হয়ে নেওয়া লাগবে। তো বি ক্লাসের টিকিটটা টি ক্লাসের টিকিটের দাম হবে না, বি ক্লাসের টিকিট অবভিয়াসলি আপনার $200 বেশি হবে। উনি $1000 দিয়ে টিকিট কিনছে, হয়তো 15 দিন আগে, 1 মাস আগে উনি টিকিট কিনেছেন, 1 মাস পরে যে আরেকজন যিনি টিকিট কিনতেছেন ওই টাইমে ওই ক্লাসটা অ্যাভেলেবেল নাই, তো যার কারণে ওই টিকিটের ফেয়ারটা ওইভাবে বেশি হয়। কিন্তু আপনার ইকোনমি একই জায়গায়, সিটটা কিন্তু পাশাপাশি হবে। এটা শুধু সময়ের কারণে আসলে। হ্যাঁ, নিউ ইয়র্কে আমি গাড়ি চালাই, প্রতিদিন অসংখ্য মানুষকে নিয়ে যাই তাদের গন্তব্যে। ছোটবেলায় বাবা মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। এখন আমি আমেরিকায় থাকি, কিন্তু চাইতাম যে ঢাকায় তাদের একটা নিজস্ব ঘর হোক। এখানে থেকে ঢাকায় ফাইন্যান্স করা অনেক কমপ্লিকেটেড, কিন্তু ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স দেখিয়েছে ব্যাপারটা কত সহজ হতে পারে। ঢাকায় এখন বাবা মার আছে নিজস্ব একটা বাড়ি, তারা সেখানে থাকেন, আর এটা বিরাট একটা শান্তি আমার জন্য। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আর আরেকটা হলো কি, সেটা হলো যে হাই সিজনে কিন্তু এমনি টিকিটের দাম একটু বেশি থাকে। যেমন এই যে জুন জুলাই টিকিট, এখন এপ্রিল মাস চলতেছে, জুনের 20 তারিখ পর্যন্ত এখন এমিরেটস এয়ারলাইন্সের ফেয়ার 1660-65 মধ্যে আছে, 60-65 মধ্যে 1600 মধ্যে পাওয়া যাচ্ছে। অন্যান্য এয়ারলাইন্সও ঠিক একইভাবে কাছাকাছি প্রাইস। কিন্তু 20 তারিখের পরে গিয়ে আপনি 19 তারিখের পরে 20 তারিখ থেকে আবার টিকিটের দাম হয়ে গেছে প্রায় $2000। তার মানে ডিফারেন্সটা শুধু একদিনের। 18 তারিখ টিকিট নিলে 1660-65-তে পাচ্ছেন,
আর যদি 20 তারিখের টিকিট নেন, এদিকে সেপ্টেম্বর ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে যদি আপনি আসুন রিটার্ন করেন, তাহলে টিকিটের দাম হয়ে গেল আপনার $2,000, $500 জাম্প করছে। এই ভেরিয়েশনটা থাকে। হ্যাঁ, তো জুন জুলাই এটা কিন্তু স্পেসিফিক্যালি জুন জুলাই এবং ডিসেম্বর, জানুয়ারি ফার্স্ট উইক অফ জানুয়ারি টিকিটের দাম খুবই হাই থাকে। তো এই টাইমে যদি আপনি দেশে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই পয়সা বেশি দেওয়া লাগবে। তো আমরা অনেক সময় আমাদের ক্লায়েন্টদেরকে বলি যে আপনি কোন ডেটে যাবেন। তো উনি যদি বলে যে না এই ডেটে আমি যাব, তো ওনাকে আমরা ক্লায়েন্টদেরকে বলি যে ভাই ঠিক আছে, এই ডেটটা না গিয়ে আপনি 2 দিন পরে যান, বা আপনি এই মাসের প্রথম দিকে না গিয়ে আপনি শেষের দিকে যান, সেক্ষেত্রে হয়তো বা টিকিটের দাম একটু কমে পেতে পারেন। তো ওটা বলতে হয়, এটা আপনাকে বলতে হবে, কারণ ক্লায়েন্ট তো জানে না, তারা তো অনেক কিছু বুঝবে না, তাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকে জানাইতে হবে। কারণ একটা বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির কাজটাকে, একটা ভালো ট্রাভেল এজেন্সি প্রথমে তাকে তার সমস্ত কিছু তাকে বলতে হবে যে ভাই তুমি যদি এই ফ্লাইটে যাও বা এয়ারলাইন্সে গেলে এটা হবে, ওই এয়ারলাইন্সে গেলে ওটা হবে, এটা আমাকে বলতে হবে, তার যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় আসা যাওয়ার মধ্যে। সে মনে করেন আমি এমন একটা এয়ারলাইন্স তাকে দিয়ে দিলাম, দেখা গেলো আমি 200 টাকা 100 টাকা কমে তাকে অফার করলাম। এমিরাতের ফেয়ার যেখানে $1,200, আমি $900 একটা এয়ারলাইন্সে হয়তো পাওয়া যাচ্ছে, হয়তো অন্য একটা এয়ারলাইন্স ভিন্ন রোডে তাকে আমি পাঠালাম, দেখা গেছে সে 12 ঘন্টা বসে আছে, 14 ঘন্টা বসে আছে। তখন সে অবভিয়াসলি আমার কাছে এসে কমপ্লেন করবে যে ভাই আমাকে এয়ারলাইন্সটা আপনি কেন দিলেন, এয়ারলাইন্স সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই, আর এই রোডে তো আমি কোনোদিন যাইনি, আপনি আমাকে বলছেন ভালো, এই জন্য আমি টিকিটটা নিলাম। তো আলটিমেটলি এটা আপনাকে বলতে হবে কোন ফ্লাইট কিভাবে যাচ্ছে, কিভাবে সার্ভিস দিতেছে, এগুলো কিন্তু বলা উচিত একজন ট্রাভেল এজেন্সির মালিক হিসেবে। যারা মানে এইভাবে যারা সার্ভিস দিচ্ছে তাদের কিন্তু এগুলো বলতে হয়। না বললে তাদের ওই যে ক্লায়েন্টের সমস্যা হবে, হয়তো দেখা গেছে নেক্সট টাইম আর আপনার কাছে আসবে না। মানে আপনার কথা সূত্র ধরেই বলি যে অনলাইনে টিকিট কেনা বা এজেন্সি থেকে টিকিট কেনার পার্থক্য কিন্তু এইখানে ডিফারেন্স। রাইট। কারণ এখন তো অনেকে ভাবে হ্যাঁ অনলাইনেতে পাওয়া যায়, কেন আমি এজেন্সির কাছে যাব। এই যে আপনি যে কথাটা বললেন যে এই ধরনের ফেসিলিটিগুলো আমি কোথায় পাবো না পাবো, এটা আসলে একজন ট্রাভেল এজেন্ট আমাকে যেভাবে সাজেস্ট করতে পারবে, আমি তো অনলাইনে গিয়ে সেটা পাবো না। রাইট। অনলাইনের বিষয়টা আমি বলি, অনলাইন আর ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট নিলে ডিফারেন্স অনেক থাকে। আপনি একটা বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির কাছে যান, যেই ট্রাভেল এজেন্সিকে আপনি দীর্ঘদিন ধরে চিনেন, দীর্ঘদিন ধরে তার একটা যে বিশ্বস্ততার, তার সবাই জানে, তার গুড়িল আছে, তাকে সবাই চিনে জানে, ওই ধরনের একটা ট্রাভেল এজেন্সির কাছে গেলে আপনাকে সে যেভাবে সার্ভিসটা দিবে, প্রথমে আপনাকে টিকিটটা করার আগে আইটিনারিটা আপনাকে দিল, দেওয়ার পরে আইটিনারিটা ঠিক আছে কিনা, ফ্লাইট কিভাবে কানেকশনটা দিচ্ছে, ফ্লাইটটা কখন কটার সময় গিয়ে ঢাকাতে পৌঁছবে। এখন আপনি চাচ্ছেন আপনি সকাল 8টার সময় গিয়ে ঢাকা পৌঁছবেন, আমি ফ্লাইট একটা দিয়ে দিলাম রাত 12টায় গিয়ে পৌঁছাবে, কিন্তু যেটা আপনি চাননি। তো আমি আপনাকে যদি ওইভাবে দিয়ে দিই, দেখা গেল আপনি 12টা বাদে, নিশ্চয় আপনার জন্য এটা ইনকনভিনিয়েন্ট হবে, কিন্তু আমি তো আপনাকে বলে দিচ্ছি ভাই এই ফ্লাইটটা এতটার সময় ছাড়বে এখান থেকে, এতটার সময় গিয়ে ঢাকায় পৌঁছবে। কিন্তু আপনাকে তো অনলাইন অত কিছু এক্সপ্লেন করবে না, তারা অনলাইনে আপনাকে ফেয়ার দেখাবে। তারা দেখেন অনেক সময় দেখা যাচ্ছে 1 টিকেট ইজ লেফট, 2 টিকেট ইজ লেফট, দ্যাট মিনস আপনাকে এটা মানে বলছে যে এখনই নাও, আকর্ষণ, হ্যাঁ যে এখনই নিয়ে নাও, মানে আপনাকে কিন্তু চান্স দিচ্ছে না। যখন আপনি টিকিটটা কিনছেন তখন আর কিন্তু আপনার ব্যাক করার কোনো সুযোগ নাই। আপনার তখন আপনি ক্রেডিট কার্ড চার্জ করে দিচ্ছেন, এখন ক্রেডিট কার্ড চার্জ করার পর আবার যদি মনে করেন যে না আমি এই টিকিট নেব না, তখন কিন্তু তার কাছ থেকে পেনাল্টি চার্জ করবে যে না তুমি টিকিট করছো, তোমাকে এটা যেন তুমি যদি নাও তাহলে তোমাকে এত টাকা পেনাল্টি দিতে হবে। কিন্তু ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে সেটা নাই, ট্রাভেল এজেন্সিকে আপনি না নিলে আপনার টিকিটটা সাথে সাথে ভয়েড করে দিছে, কোনো সমস্যা নেই। যেমন এই যে ক্রাইসিস টাইম, যুদ্ধ টাইমে এয়ারলাইন্সের শিডিউল ডিসরাপশনের কারণে অনেক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, ফ্রি অফ চার্জে তারা সব কিছু হেল্প করছে। এমিরাত এয়ারলাইন্স র্যান্ডম ওয়েভার দিয়ে দিছে। তো এটা আমরা ডেকে যে যারা ক্লায়েন্ট আমাদের তাদেরকে বলে দিচ্ছে ঠিক আছে আপনারা অন্য রেটে যাবেন কিনা বা আপনাদের টিকিটের টাকা ফেরত নেবেন কিনা, তারা যেভাবে চায় সেভাবে আমরা তাদেরকে হেল্প করছি। কিন্তু অনলাইনের ক্ষেত্রে তার সেটা সম্ভব হবে না। আরেকটা সমস্যা আছে কিরকম আমি বলি, সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। হয়তো দেখা গেছে আপনি এমন একটা টিকিট আপনি নিলেন, দেখা গেল আপনি জেএফকে এয়ারপোর্ট থেকে হয়তো দেখা গেল হিথ্রো এয়ারপোর্ট হয়ে আপনি বাংলাদেশে যাবেন, দ্যাটস আপনাকে এই রুটটা দিল, হয়তো হিথ্রোতে না দিয়ে
আপনাকে গেটওয়েকে দিয়ে দিল, আপনি জানেন আপনি তো অনলাইনে টিকিট করছেন, আপনি তো কারোর কাছ থেকে কোনো পরামর্শ নেন নাই, আপনি নিজের মতো নিজে কার্ড চার্জ করে করছেন। এখন হিথ্রোতে যাওয়ার পর আপনার পাসপোর্টের যে ভিসা লাগবে এই জিনিসটা আপনি জানেন না, আপনি ওখান থেকে বের হতে পারবেন না। আপনি যে গ্যাটউইকে গেছেন, গ্যাটউইক থেকে তো আপনি বের হয়ে তো আপনি আপনার ফ্লাইটটা কিন্তু হিথ্রো থেকে নেওয়া লাগবে, আপনার ফ্লাইটটা দেখাবে হিথ্রো থেকে আবার বাংলাদেশে যাবেন, কিন্তু আপনাকে ড্রপ করছে সে কোথায়, গেটওয়েতে, এয়ারপোর্টের বের হতে পারবেন না আপনি। তখন করা লাগবে কি, আবার ওখান থেকে আপনাকে টিকিট কিনতে হবে, টিকিট কিনে হয়তো হিথ্রোতে যাইতে হবে, নাইলে আপনাকে রিটার্ন অন্য ওই টিকিটটা আর কোনো কাজে আসতেছে না আপনার, অনেক রকমের সমস্যা এই ধরনের ছোট ছোট বিষয় থাকে। আপনার প্রতিষ্ঠান তো উমরা প্যাকেজের জন্য আপনার প্রতিষ্ঠান মানে অনেক জনপ্রিয় আমরা জানি, মানে হোল নর্থ আমেরিকার জুড়ে। উমরা করার জন্য আসলে কি কি প্রসেসগুলো যদি একটুখানি খুব সংক্ষেপে ধাপে ধাপে একটু বলেন। আবির ভাই, আসলে উমরার বিষয় নিয়ে আমি একটু বিশেষ কিছু কথা বলবো। উমরা তো আমাদের লাস্ট সৌদি আরব থেকে 18 তারিখে তারা যে ডেডলাইনটা দিছে, 18 তারিখের মধ্যে, আমি যেটা কারেন্ট ইয়ারের কথা বলতেছি, এবছর এপ্রিলের 18 তারিখের মধ্যে তাদেরকে সৌদি আরব থেকে বের হয়ে যেতে হবে, যারা উমরাতে গেছে আর কি। যারাই গেছে, যতগুলো লোক গেছে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে 18 তারিখের মধ্যে তোমাদেরকে সৌদি লিভ করতে হবে, সৌদি থেকে চলে যেতে হবে, কারণ কি তাদের আবার হজের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো যদি আপনি থাকেন ওখানে, ওভারস্টে হবে, এটার জন্য আপনার কোম্পানিকে ফাইন করবে, কোম্পানি ফাইন করবে, তারপর আপনার সিস্টেম বন্ধ করে দিবে, বিভিন্ন রকম হ্যাসেলের মুখোমুখি আপনাকে হইতে হবে আর কি। তো এই বছর তো শেষ উমরা, আবার নেক্সট ইয়ারের যেটা শুরু হবে সেটা হবে জুনের 5 তারিখ থেকে, মনে হয় নেক্সট সিজনটা শুরু হবে জুনের 5 তারিখ থেকে, আর আমরা শুরু হবে। তো আমরা জন্য যেগুলি দরকার মনে করেন, আমাদের প্রতি বছর কিছু ম্যাটেরিয়ালস আমি এখানে নিয়ে আসছি আপনাকে দেখাবো বলে। প্রতি বছর আমাদের তো এমনি অসংখ্য উমরা, যারা উমরাতে যাবেন, উমরা হজ করতে যাবেন, তাদের ধরেন 5 জন 7 জন 10 জনের গ্রুপ তো প্রতি সপ্তাহে আমাদের হয়, সপ্তাহে মাসের মধ্যে অনেকগুলো লোক যায়, কিন্তু প্রতি বছর আমরা ইয়ারলি 4টা এক্সক্লুসিভ গ্রুপ করে থাকি। সে এক্সক্লুসিভ গ্রুপটা হলো আপনার, এটা অ্যাটলিস্ট 40 পিপল নিয়ে, আমাদের এই যে লাস্ট যেটা হলো এটা তো 40 পিপল, আমি 40 পিপলের 40-র উপরে করি না, কারণ একটা বাস হিসাব করি আমি, এক বাস যাতে এক বাসের বেশি না হয়, আবার বেশি হলে ওখানে আবার কন্ট্রোলিংও প্রবলেম হয়ে যায়, কন্ট্রোল করা যায় না। তো এক্সক্লুসিভ গ্রুপের মধ্যে যেগুলি থাকে আর কি, এটা ফুললি 5 স্টার হোটেল, ফুল 5 স্টার। এয়ারপোর্ট থেকে আমরা পিক আপ করে আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে ওনাদেরকে আমরা, আরেকটা বিষয় হলো এটা আমাদের এখান থেকে ফ্লাইট হবে কিন্তু বুধবারে আমরা করে থাকি। এটা প্রতি বছর যে 4টা গ্রুপ হয়, এই 4টা কিন্তু আমাদের ফ্লাইট কিন্তু বুধবারে আমরা সিলেক্ট করি। বুধবারে করে এই কারণে, বুধবারে করলে বৃহস্পতিবারে গিয়ে ওনারা গিয়ে সৌদি আরবে জেদ্দাতে পৌঁছাবে। তো জেদ্দা থেকে ওনারা তো মক্কায় চলে গেলেন, ওই দিন বৃহস্পতিবারে ওনাদের উমরার কাজটা শেষ হয়ে যায়। বৃহস্পতিবারে উমরা শেষ করার পর তারা একটা জুমা কিন্তু অ্যাটেন্ড করতে পারে, শুক্রবার ফ্রাইডে একটা জুমা পাই, মানে পুরোপুরি ক্যালকুলেট করে, এটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু আন্দাজে কোনো প্যাকেজ করি না। যারা যাবেন তারা যাতে তারা ঠিক মতো পারফর্ম করতে পারে উমরা হজটা, তারপরে তারা যেভাবে যাবে তাদের এই যে নামাজ কালাম থেকে শুরু করে আমাদের গাইড থাকে ওখানে। তো শুক্রবারে ওনারা উমরা করবেন, শনিবার আমরা আবার সাইট সিইং করে ফেলি। সাইট সিইং বলতে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে, যে হোলি প্লেসেস যেগুলো আছে 18টা হোলি প্লেসেস, ওগুলোতে আমরা ঘুরে ফিরে দেখাই আর কি। তো আবার একটা কমপ্লিমেন্টারি আমরা একটা সার্ভিস দিয়ে থাকি, তাইফ টোর, এটা রাখি, এটা কিন্তু কোনো আমরা চার্জ করি না কোনো ক্লায়েন্টের কাছ থেকে, এজ এ গিফট হিসেবে আমরা কমপ্লিমেন্টারি এটা দিয়ে দিই, তাইফ টোরটা দিয়ে দিই আর কি। তো এই টোটাল ট্যুরটা কয়দিনের থাকে? এটা 10 ডেজ। এটা এই যে আমাদের নেক্সট গ্রুপ যেটা হচ্ছে, অলরেডি আমি গতকালকে অলমোস্ট আমি 20টার মতো টিকিট করে ফেলেছি। জুনে যারা যাবে আর কি, না অগাস্টের 5 তারিখ, এই যে অগাস্টের 5 তারিখ, এটা হলো আমাদের ফুল প্যাকেজের একদম ডিটেইলস এখানে আছে। অগাস্টের 5 থেকে 15। আর এখানে ওই জিনিসটা এটা কিন্তু আমরা 2 বছর ধরে শুরু করেছি, 2 বছর ধরে শুরু করেছি এই কারণে এই জিনিসটা আমরা মাথায় রেখে করেছি যে অনেক সময় দেখা গেছে হাজব্যান্ড হজ করে আসছে বা উমরা করে আসছে, হয়তো দেখা গেছে ওনার ওয়াইফকে উনি নিয়ে যেতে পারেনি, তো হয়তো উনি ইচ্ছা পোষণ করেছে যে না আমি আমার ওয়াইফ বা আমার মেয়েকে আমি আলাদাভাবে পাঠাবো,
তো অনেক সময় দেখা গেছে উনি যেতে না পারলেও বিভিন্ন কাজে হয়তো উনি যেতে পারে না, কোনো লোক পাচ্ছে না যাওয়ার জন্য, তখন মহিলাদেরকে যাওয়ার জন্য আমরা একটা মহিলা গ্রুপের ব্যবস্থা করেছি এখানে। এটা মহিলারাই বেশি থাকে। আমার লাস্ট গ্রুপে শুধু 6 জন ছিল পুরুষ, আর 36 পিপলস যারা ছিলেন সবগুলোই মহিলা ছিলেন আর কি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্স আমরা পেয়েছি। অনেক দেখা গেছে 20-25 বছর, 25-30 বছরের মহিলারাও ওনারাও ইচ্ছুক যাওয়ার জন্য। আবার ওই গ্রুপের লিড কিন্তু যে উমরা গ্রুপের ওটাতে লিড দিয়েছিলেন আমার ওয়াইফ। তো সে নিজে গিয়েছিলেন আর কি, যে কয়বার গিয়েছিলেন। আর ওখানে তো আমার মোটামুটি ওয়াইল্ড সেটআপ আছে, হ্যাঁ ওখানে লোক আছে। তো এয়ারপোর্ট থেকে ওনাদেরকে পিক আপ, আবার এয়ারপোর্টে ড্রপ করা, সাইট সিইং থাকে, তারপর আবার মক্কা টু মদিনা, তারপরে আবার ওই যে ওখানে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমরা যেগুলি করে থাকি আর কি, একদম ভালো অভিজ্ঞ ইয়ের মাধ্যমে যারা গাইড দেয় আর কি, ওনাদের মাধ্যমে একজন ওই যে হুজুর থাকে যিনি উমরা করাই দিবেন আর কি। তো মোটামুটি খুব সুন্দর প্যাকেজ হয়। আর এটা আমরা এখন থেকে যে অগাস্টের আমার অলরেডি 20 জনের উপরে হয়ে গেছে। আমি গতকালকে আমি অলরেডি টিকেটে করে ফেলেছি 20 জনের। প্রতিবার যখন দেশে যাই হোটেলে থাকতে হয়, নিজের দেশে নিজেকে মনে হয় যেন অতিথি। আর আমি সবসময় ভাবতাম ঢাকায় যদি আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হতো কত ভালো হতো। কিন্তু ইউএসএ বসে ফাইন্যান্সিং করা তো অসম্ভব। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আমাদের কাজটাকে সহজ করে দিয়েছে। শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ক্রেডিট স্কোর দিয়ে সম্ভব। আর এখন ঢাকায় আমাদের নিজেদের একটা ফ্ল্যাট আছে। এখন আর হোটেলের 4 দেয়ালে থাকতে হচ্ছে না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের কারণে। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। এই যে 10 দিনের ট্যুর এবং 40 জন করে একটা গ্রুপে যাচ্ছে, এর প্রাইসটা কিরকম পারপাস? এটা আমরা $2700 রেখেছি, 5 স্টার হোটেল, 10 ডেজের। 10 days 2700 এবং টিকিট, ভিসা প্রসেসিং, এভরিথিং। এখানে টিকিট থাকতে, আমি বলি টিকিট থাকবে, ভিসা থাকবে, 5 স্টার হোটেল থাকবে, তাও ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে 8টা টাওয়ার আছে, 8টা টাওয়ারের মধ্যে যে কোনো একটা টাওয়ারে আমরা অ্যাকোমোডেট করি। তারপরে মনে করেন এখানে একদম ফুল ট্রান্সপোর্টেশন থাকতেছে, জেদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আবার এয়ারপোর্ট, আবার সাইট সিইং। ফুডটা কি হয়? 5 স্টার। আমরা শুধু লাঞ্চ ডিনার আমরা রাখি না, আমরা শুধু ব্রেকফাস্টটা ফ্রি দিই। ব্রেকফাস্টটা ফ্রি বলতে হোটেল থেকে, এটা 5 স্টার হোটেল যেহেতু থাকে, ওখানে তো মনে করেন অ্যাটলিস্ট এরিয়া আইটেমস থাকে ওখানে ব্রেকফাস্ট, যার মতো সবাই এনজয় করে মোটামুটি ব্রেকফাস্ট নিয়ে। আর লাঞ্চ ডিনারের বিষয়টা আসলে অনেকে পছন্দ করে না, কারণ এই কারণে ডিফারেন্ট একটু ফুডের টেস্ট নিতে চাই। যেমন কেউ আবার চিন্তা করে যে আমরা ওই যে বাংলাদেশি খাবার খাবো না, বা একটু ইয়ে টাইপের যে বার্গার টার্গার এইসব এই জিনিসগুলি খাবো। তো যার কারণে এক একজনের অভিরুচি থাকে, যার কারণে ওটা আমরা রাখি না আর কি। তো ব্রেকফাস্টটাই মোটামুটি সবাই পছন্দ করে, এটা সবার কনসার্ন নিয়ে আমরাই করি। আর আরেকটা বিষয় হলো, এই স্পেশাল এই গ্রুপের মধ্যে আমি যাওয়ার আগে সবাইকে আমার অফিসে ডেকে নিয়ে আসি। আমার অফিসে সেমিনার হয়, একটা সেমিনার হয়, তাদেরকে এডুকেট করি, এবং তারা একজন আরেকজনের সাথে পরিচয় হয়, তাদেরকে একটা গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, তাদের মধ্যে এমন একটা রিলেশন গ্রো আপ হয়, নিজের আপন মানে রিলেটিভের মতো, ভাই বোনের মতো সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ, সবাই একজন আরেকজনের সাথে, এই যে আসার পরেও তারা একজন আরেকজনের বাসায় যায়, একজন আরেকজনের সাথে মোটামুটি হয়তো দেখা গেছে 20 বছরে তার সাথে কোনোদিন দেখা হয় না, ওই ফার্স্ট টাইম দেখা হয়েছে, ওই সুবাদে তাদের সাথে এমন একটা সম্পর্ক বিল্ড হয়েছে না, মানে চমৎকার। আচ্ছা, এই যে বড় বড় গ্রুপগুলো ছাড়াও যদি মনে করেন 5 জন 7 জনের গ্রুপ যায়, সেটাও তো এগুলো তো আছে, এগুলো তো আমরা তো প্রতিনিয়তই পাঠাতেছি। যেমন মনে করেন কেউ যদি যায়, ওগুলো তো তেমন কোনো আমাদের আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রামের কোনো কিছু দরকার নেই। কেউ যদি বলে যে আমরা 5 জন যাবো, 7 জন যাবো, হ্যাঁ ফাইন, আমাদের আলাদা ওই 5 জনের জন্য আমরা করে দিই। এয়ারপোর্ট থেকে পিক আপ ড্রপ লোক থাকে, তো তারা গিয়ে পিক আপ করে, তারা হজ আমরা সবকিছু করাই দেয়, কোনো সমস্যা হয় না। একজন ফার্স্ট টাইম যারা উমরা করবে তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? আসলে যারা ফার্স্ট টাইম উমরা করবে, হ্যাঁ তাদের জন্য আমি মনে করি তারা যদি কোনো গ্রুপের সাথে যায় তাহলে এটা ভালো। আবার অনেকে মনে করে যে না, আমি ওখানে গিয়ে আমার রিলেটিভ থাকে, ভাই থাকে, তারা আমাকে হেল্প করতে পারে। বাট আমি মনে করি কেউ যদি নতুন যায়, তো তারা যদি কোনো একটা গ্রুপের মাধ্যমে যায়, কারণ এখানে তো অভিজ্ঞ লোক থাকে, আপনি কিভাবে উমরা করবেন,
কিভাবে সাই করবেন, কিভাবে তাওয়াফ করবেন, এই জিনিসগুলোতে জানতে জানার হবে তো, বিষয় আছে। এখন না জানলে তো আপনি পারবেন না। তো একজন লোক নেওয়া লাগবে, ওখানে একজন হুজুর নেওয়া লাগবে, যা মানে ওনাকে হেল্প করবে আর কি। তো আমি মনে করি নতুন যারা যাবেন তারা হয়তো কারো মাধ্যমে গেলে বা গ্রুপের মাধ্যমে গেলে সবচেয়ে বেটার। আর যদি মনে করেন যে না ওনার যদি রিলায়েবল লোক থাকে ওখানে, তাইলে হয়তো বা উনি যেতে পারে, মানে সমস্যা আপনারা নেই। সব অ্যারেঞ্জ করে দিলেন, সে তার আমরা মতো করে হ্যাঁ আমরা যদি করে দিই তাহলে তো আমরা সবকিছু একদম ওনার ঘরোয়া পরিবেশে, আপনি এখান থেকে বাংলাদেশে গেলে যেমন আপনাকে কোন একজন এসে এয়ারপোর্ট থেকে পিক আপ করে বাসায় নিয়ে যায়, এক্স্যাক্টলি সেম ওইটা আমরা তাই করি। যে কেউ যদি জাস্ট মনে করে যে না ঠিক আছে ওইখানে গিয়ে আমার মতো করে আমি উমরাটা করব, কিন্তু ভিসা প্রসেসিং, টিকিটিং এগুলো আপনারা করে দিবেন, সেটা আমরা করে দিই। হ্যাঁ, যে ব্যবস্থা আমাদের এখানে সব কিছু ওপেন আছে, শুধু ভিসা চাইলে আমরা ভিসা করে দিই। কেউ যদি বলে শুধু টিকিট করো, বাকিগুলো আমরা করব, হ্যাঁ তাও আমরা করে দিই। কোনো কিছু আমরা মোটামুটি যেভাবে চাই সেভাবে আমরা সার্ভিস দিতে রাজি আছি, সমস্যা নেই। আরেকটা ছোট্ট করে যদি একটুখানি জানতে চাই, উমরা করতে গিয়ে মানুষের সবচেয়ে বেশি ভুলটা কোন জায়গায় করে? কারণ আপনারা তো অভিজ্ঞ, আপনারা বলতে পারবেন বিষয়টা। ভুল বলতে ওমরা করতে গেলে তো আসলে নিজের একটু জানাশোনা দরকার যে কিভাবে আপনি এহরাম পড়তে হয়। অনেকে যেমন মনে করেন ইহরাম যদি আপনি মিকাতে গিয়ে আপনি ইহরামটা না পড়ে মিকাতের আগে, তাহলে কিন্তু আপনার একটা দম দেওয়ার প্রশ্ন আসে আর কি, আপনার ওটা পারফেক্টলি হচ্ছে না। তো জিনিসটা আবার অনেকে জানে না, অনেকে না জেনে সরাসরি জেদ্দা এয়ারপোর্টে নেমে যায়। ওখানে যাওয়ার পরে তো মনে করেন আপনি হেরাম পরে তো আপনি কোমরা করতে পারবেন, আপনি তার প্যান্ট শার্ট নর্মাল ড্রেস গিয়ে আপনি করতে পারবেন না। তো এই জিনিসগুলো আগে থেকে একটু জেনে নেওয়া ভালো আর কি, উনি যাওয়ার আগে। বইপত্র পাওয়া যায়। আর মানে আপনারা কি কোনো গাইড বুক টুক টাইপের কি? হ্যাঁ আছে, আমাদের গাইড আছে, হ্যাঁ আমাদের সব আছে। এই যে মনে করেন আমি এই জিনিসটা নিয়ে আসছি, এই জিনিসটাতে কি কি আছে আমি আপনাকে একটা জিনিস একটু ধারণা দিলে আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন। যেমন আমি ভাই যে এখানে আপনি উমরা গমনের পূর্বে যেসব প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেবেন, পুরুষ কি মহিলা কি, তারপরে যেসব জিনিসপত্র লাগেজে নেবেন, একদম সব কিছু ওষুধপত্র থেকে একদম সব কিছু লেখা থাকে। তারপরে মানে ওমরা পালনের সময় প্রয়োজনীয় আমল সমূহ কি কি আমল করতে হয়। তারপরে মনে করেন ওমরা পালনের প্রতিদিনের সময়সূচি, কোন দিন কি করবেন। যেমন আপনি 6 ফেব্রুয়ারি 25, সেটা আমাদের লাস্ট গ্রুপের কথা বলতেছি, ওই দিন ওমরা 7-এ কি হবে, 7th ফেব্রুয়ারি আপনার কি কাজ হবে, 8 ফেব্রুয়ারিতে আপনার কি কাজ হবে, 9 ফেব্রুয়ারি কি হবে, 10 ফেব্রুয়ারি কি হবে, সব কিছু রুটিন ওয়াইজ থাকে। একদম লাস্ট ডে আপনি কখন হোটেল লিভ করবেন, কখন আপনি গাড়িতে উঠবেন, সব কিছু ডিটেলস দেওয়া থাকে। প্রত্যেকটা লোকের কাছে আমরা এই ধরনের একটা শিট ধরাই দেবো, তাদের কোনো আর অসুবিধা হয় না। এবং আমাদেরকে ইভেন হোটেলে গিয়েও নক করা লাগে না, ভাই ওঠেন আপনার গাড়ি রেডি, ওনাদেরকে দিয়ে দিয়েছি। বাস হোয়াটসঅ্যাপের মধ্যে সবার গ্রুপের মধ্যে আমরা মেসেজ পাঠাই দিই। তো এইগুলো আর কি, এভাবে চেষ্টা করি আমরা সবাইকে মোটামুটি সার্ভিস দেওয়ার জন্য। তো 2006 থেকে এ পর্যন্ত আপনাদের দোয়ায় করে আসছি। তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো কমপ্লেন তো আসে নাই কর্ণফুলের। তো সুনামের সাথে করতেছি আপনাদের সহযোগিতায়, চলতেছে আলহামদুলিল্লাহ। একটুখানি আটাপ নিয়ে এবার একটু জানতে চাই, যেহেতু আপনি যে দায়িত্বপূর্ণ পদে আছেন, আপনাদের প্রেসিডেন্ট আটাবের। জি, আটাপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ, জি আটাপ বলে। জি, মানে এই সংগঠনটা আপনারা কেন করেছেন আসলে, আমি জাস্ট একটু জানবার জন্য। বেসিক্যালি আসলে এই সংগঠনটা আমরা যখন 2014 সালে আমরা নতুনভাবে এটা রিনেম করা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি নাটাপ ছিল। তো নাটাবের প্রেসিডেন্ট আর একজন, ওনাদের মেম্বার সংখ্যা ছিল বোধহয় 6 কি 7 জন। তো তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না। তখন 2014 সালে আমি এবং আমাদের আরও কয়েকজন সিনিয়র ভাই, আমরা 4-5 জন মিলে আমরা চিন্তা করলাম যে আমাদের যেহেতু একটা সংগঠন আছে, এই সংগঠনকে একটা তো নিষ্প্রাণ, কোনো অ্যাক্টিভিটিস নাই, আমরা দেখি মানে সংগঠনটাকে কোনোভাবে অ্যাক্টিভ করা যায় কিনা। তো ওনারা সবাই আমার সাথে একমত হলেন, হয়ে আমরা একটা কনভেনিং কমিটির মাধ্যমে আমি তখন সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। তারপর আমরা শুরু করি আর কি আটাপ। তো আটাপ তখন তো 8-10 জনেই ছিলাম আর কি তখন শুরুতেই। তারপর আস্তে আস্তে এখন 33 জন মতো আমাদের মেম্বারস আছে, আরও আছে। এখনো মনে করেন অনেকে হয় নাই, মেম্বারশিপ নেয় নাই। আমরা এটা নর্থ আমেরিকা বেস করছি আর কি। তো আলহামদুলিল্লাহ এটা 14 সাল থেকে এ পর্যন্ত মোটামুটি বেশ প্রোগ্রেস হয়েছে আর কি।
কাজও মোটামুটি আমরা অনেক কিছু করতেছি, যাদের আমাদের ট্রাভেল এজেন্সির মেম্বারদের যদি কারো কোনো রকমের সমস্যা হয় চেষ্টা করি সবার মোটামুটি আমাদের সবাই তরফ একটা থেকে সংগঠিত অবস্থায় হ্যাঁ সংগঠিত থাকি, তারপর চেষ্টা করি। তারপর মনে করেন এখানে এয়ারলাইন্স আগে তো মনে করেন বাংলাদেশি ট্রাভেল এজেন্সির মালিকদেরকে চিনতো না এয়ারলাইন্স। এখন আমাদের যদি কোনো একটা অনুষ্ঠান হয়, যে এয়ারলাইন্সকে বলি তারা নিজেরাই নিজেদের থেকে বলে যে না তোমাদের অনুষ্ঠান আমাদেরকে দাওয়াত করতে হবে, আমরা যাব। গুরুত্বটা দেয় ওরা। হ্যাঁ গুরুত্ব দেয়। তো আগে এগুলো ছিল না, এখন কিন্তু এমিরাত বড় বড় মনে করেন ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারলাইন্স এখন বর্তমানে এমিরাতের কথা বলি, কাতারের কথা বলতে পারেন, তাদেরকে আমাদের কোনো অনুষ্ঠানের খবর শুনলে তারা আমাদেরকে ফোন করে যে তোমাদের অনুষ্ঠান আমাদেরকে দাওয়াত দেখে ভুলে যায় না। তো আমরাও করে থাকি এবং তারাও আমাদেরকে উইলিংলি স্পন্সর করে। যেমন লাস্ট ইয়েতে ওই যে পিকনিকে এয়ার ইন্ডিয়া এসে বসে আছে যে তোমাদের পিকনিকে আমরা কি হেল্প করতে পারি। আচ্ছা, তা আমি বললাম যে কি হেল্প তোমরা করতে চাও করো, ওই যে টিকিট নেবে কিনা হয়। তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, যদি তোমরা টিকিট দিতে চাও দাও, অসুবিধা নেই। তখন তারা বললো কি ঠিক আছে 2টা টিকিট আমরা রেভিনিউ টিকিট দিব। তো মোটামুটি তারাও হেল্প করে আর কি। তো প্রত্যেকটা এয়ারলাইন্স এখন আসে, কারণ আমাদের ঢাকা মার্কেট তো অনেক বিশাল বড় মার্কেট, 60 মিলিয়নের উপর আমাদের বিজনেস। সো তারা আমাদের পিছনে এখন দৌড়াইতেছে, তাদেরকে আমরা বিজনেস দিচ্ছি। এমিরাত এয়ারলাইন্স যেমন মনে করেন এখন এই যে ওয়ারের কারণে এয়ার স্পেস 1 তারিখ থেকে 11 তারিখ মার্চ 11 তারিখ পর্যন্ত বন্ধ ছিল, সমস্ত এয়ারলাইন্স বন্ধ ছিল। 12 তারিখ থেকে ওরা রিজিউম করছে ফ্লাইট। এমিরাত যেদিন শুরু করছে ওই দিন থেকে সিন্স মার্চের 12 তারিখে মানে হ্যাঁ 12 তারিখ থেকে 3টা করে ফ্লাইট অপারেট করতেছে, কোনো সমস্যা হয় নাই। অনেকে বলতেছে বিভিন্ন জায়গায়, আমাকেও অনেকে ফোন করে বলে যে ভাই এখন কোন এয়ারলাইন চলতেছে, এখন শুনতেছি ক্যাথে প্যাসিফিক চলতেছে, টার্কিশ চলতেছে, আর কোনো এয়ারলাইন্স কি যাচ্ছে না? তখন বললাম যে কেন ভাই, এমিরাত চলতেছে, কাতারও যাচ্ছে মোটামুটি। কাতারের শিডিউল যদিও একটু সমস্যা আছে, তো এমিরাত তো কন্টিনিউ চালাইতেছে, কোনো সমস্যা হচ্ছে না তাদের। যদিও একটু প্রবলেম হয়েছিল প্রথম অবস্থায়, প্রবলেম হলো শিডিউল চেঞ্জ হলে ওরা কিন্তু সাথে সাথে এগুলি আবার রিশিডিউল করে দিয়ে দিছে। যারা নেবে, যারা আবার টাকা ফেরত নেবে তাদেরকে টাকা ফেরত দিয়ে দিছে। তো মোটামুটি স্মুথলি ওরা চালাইতেছে, কোনো প্রবলেম হয় নাই আর কি। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে। কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আটাপ সম্পর্কে আপনার কাছে যেটা শুনলাম সেটা হচ্ছে আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট জায়গাটার কথা আপনি বললেন। আপনার সাথে এয়ারলাইন্সের সম্পর্কগুলো আরো সুন্দর করার ক্ষেত্রে আপনারা কাজ করেন। কিন্তু একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ভোক্তা অধিকার যে একটা শব্দ আছে আর কি, সাপোজ যেমন ধরেন আপনাদের কোনো এজেন্টের কাছ থেকে, কোনো ট্রাভেল এজেন্সির কাছ থেকে কেউ যদি প্রতারিত হয় বা স্ক্যাম হয় বা কিছু হয়, সেক্ষেত্রে কি মানে আপনাদেরকে কমপ্লেন করলে আপনারা কি এগিয়ে আসবেন? হ্যাঁ, আমাদের এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছিল। আমরা ইতিমধ্যে এই ধরনের কাজও করেছি। অনেকের টাকা পয়সা নিয়ে কিছু আনঅথরাইজড বলতে পারে আমি তাদের কোনো মেম্বারশিপ আমাদের সাথে ছিল না। তো এই ধরনের 2-1টা ঘটনা আমাদের কমিউনিটিতে হয়েছিল। অনেকে টাকা পয়সা হারাইছে, টাকা পয়সা নিচে নেওয়ার পরে টাকা ব্যাক করে নাই, তারপরে তাদের এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হয়েছে, ফেক টিকিট দেওয়া হয়েছে, আইটিনারি দিয়ে দিয়েছে, টিকিট ছিল না, এই ধরনের হয়েছে। তো এইগুলি আমরা কিছু কিছু জিনিস আমাদের কাছে আসলে ওগুলো আমরা রীতিমতো চেষ্টা করেছি তাদের টাকাগুলো উদ্ধার করার জন্য। এবং আরেকটা ঘটনা হয়েছে, এরপরে আমি নাম বলবো না, তো বেশ বড় অ্যামাউন্টের একটা টাকা পয়সা একটা গাবলা হয়েছিল। তো আমরা ট্রাভেল এজেন্সির কয়েকজন যারা নেতৃত্বস্থানীয় যারা ছিল ওনাদেরকে নিয়ে আমি বসে ওই টাকাটা আমরা উদ্ধার করে দিয়েছি। তো আমাদের কমিটির মধ্যে যদি এই ধরনের কেউ প্রতারিত হয় বা কোনো রকমের কোনো সমস্যা হয়, আমরা তো বলছি আমরা
সবসময় আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আসে। আমাদের কমিউনিটির সেবা তো আমরাই দিব, কারণ আমরা কমিউনিটির সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর, কারণ আমরা তো আপনাদেরকে নিয়ে চলি। আপনাদের সহযোগিতা পেলে তো আমাদের এই ব্যবসা রান করবে। আপনাদেরকে ছাড়া বা আপনাদেরকে বাদ দিয়ে তো আমরা এই ব্যবসা চালাইতে পারবো না। আপনাদের সহযোগিতা আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাহ, তো এটা সবসময় আমরা থাকবো আর আঠাবো। মোটামুটি তারা কমিটেড যে যারা যখন যে হেল্প চাইবে আমরা অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব। তবে আমি একটা কথা বলবো, শুধু আমরা যেভাবে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, আপনারা আমাদের ট্রাভেল এজেন্সি সবাইকে, নট অনলি মি, আমি আমার কথা বলবো না, যে যাকে যে যাকে চিনেন, যাকে আপনি বিশ্বস্ত মনে করেন, ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট নেন, বসে আপনার টিকিট নেবেন, প্রতারিত হবেন না। ভালো ট্রাভেল এজেন্সির কাছে গেলে প্রতারিত হবেন না, এইটুকু আমি এই গ্যারান্টি দিতে পারি। কোনো একজন ব্যবসায়ী, কোন একজন ভালো ট্রাভেল এজেন্সি কোনোদিন চাইবো না সে তার ক্লায়েন্টের কোনো অসুবিধা হোক। তার একজন ক্লায়েন্ট সে 8-10টা ক্লায়েন্ট নিয়ে আসবে। আমি যদি একটা প্রতারণা করি তাহলে 10 জন জানবে, আর আমি একটা ভালো কাজ করলে 5 জনে জানবে, খারাপ করলে 10 জনে জানবে। তো এইখান থেকে আমি এইটুকু বলতে পারি যে আমি চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আপনারা আমাদের কাছে আসেন, বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট নেন, এর কাছে না, ওই যে অনলাইনে না, আমাদের কাছে আসেন, আমরা সহযোগিতা দিব। অনলাইনের টাকাটা তো আপনাদের আমাদের কমিউনিটিতে আসতেছে না, এগুলো কমিউনিটিকে হেল্প করতেছে। বাহ, চমৎকার বলেছেন। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। আচ্ছা, আরেকটি একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি আপনার কাছে ছোট ছোট কিছু টিপস চাই। সেটা হচ্ছে, যেমন ধরেন অনেকের ক্ষেত্রে দেখা যায় আমার বিমান হয়তো 5:20-এ, আমাকে যেতে হবে প্রায় 2 ঘন্টা আগে, কিন্তু আমি হয়তো গেলাম 1 ঘন্টা আগে, আমি হয়তো ফ্লাইটটা মিস করলাম, আমি হয়তো পাসপোর্টটা রেখে গেছি। সো এই ধরনের যে ভুলগুলো আসলে হয় আর কি, আপনি 3টা টিপস যদি দেন যে আসলে যারা ট্রাভেল করে সব সময় তারা আসলে এই ভুলগুলো যেন না করে। হ্যাঁ, আমি বলি, ফার্স্ট অফ অল আমাদেরকে মনে রাখতে হবে ট্রাভেল ডকুমেন্টটা হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার কাছে পাসপোর্ট আছে, গ্রিন কার্ড নাই, অনেক বিশেষ করে বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে আমি বলতেছি, গ্রিন কার্ড আপনি কিন্তু আমেরিকাতে ঢুকতে পারতেছেন না। ইউএস পাসপোর্ট থাকলে ইজ ফাইন, এটা অন্য হিসাব। তবে যেদিন আপনার ফ্লাইটের টাইম আপনাকে একদম মাথায় রাখতে হবে। অনেকে আমাদের ক্লায়েন্টের মধ্যে অনেকে দেখি টিকিট একটা কিনে নিয়ে এই যে বক্সের মধ্যে রাখছে বা কোথাও ওনার ড্রয়ারে রাখছে, উনি আর এই 2-1 মাস যত যে কয়দিন থাকে ওই কয়দিন আর তাকাই না টিকিটের দিকে। দেখা গেছে যেদিন ফ্লাইট ওই দিনেই টিকিটটা খুলছে। হয় দেখা গেছে ওনার ফ্লাইট হলো রাত 12টার সময় ডেট ধরে রাখছে, ওনাকে তো একদিন আগে যাওয়া লাগবে। যেমন 1:40-এর ফ্লাইট যদি 12 তারিখ 1:40-এ হয়, তার মানে আপনার রিপোর্টিং টাইমটা কখন হবে? 11 তারিখ, আগের দিন 11 তারিখ 9টার মধ্যে আপনাকে এয়ারপোর্ট যাওয়া লাগবে। এয়ারলাইন্সের তারা যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে থাকে আমাদেরকে, 4 ঘন্টা আগে আপনাকে রিপোর্ট করতে হবে। এটা প্রত্যেকটা এয়ারলাইন্স কিন্তু বলে। এখানে মনে করেন আপনার টিএস এর ব্যাপার স্যাপার আছে, আপনার লাগেজগুলো হ্যান্ডেলিং এর ব্যাপার স্যাপার আছে, কাস্টমসের ব্যাপার স্যাপার আছে, আপনার পাসপোর্ট দেখার, ডকুমেন্ট দেখার ব্যাপার স্যাপার আছে, তাদেরও তো সময়ের ব্যাপার স্যাপার আছে। তো এখন আমি যদি বলি যে ভাই 1 ঘন্টা আগে যাব, 1 ঘন্টা আগে গিয়ে আপনি ওইখানে গিয়ে চেকিং কাউন্টারে আপনি চিল্লাচিল্লি করবেন, এটা কোনো কাজ হবে না। তখন আপনি ট্রাভেল এজেন্সিকে দোষ দেবেন, ভাই আমি তো এখানে বসে আছি, দাঁড়ায় আছি, আমাকে যেতে দিচ্ছে না। তো আপনি কখন গেছেন? না ভাই আমি তো আসছি 2 ঘন্টা আগে, ভাই আমি যে রাস্তায় প্রবলেম হয়েছিল, ট্রাফিক ছিল, এটা ছিল। তো এইগুলি তো শুনবে না তারা। তো আমাদের কথা হলো আপনাকে 4 ঘন্টা আগে, 4 ঘন্টা না পারেন আপনি 3 ঘন্টা আগে মাস্ট আপনাকে কাউন্টার রিপোর্ট করতে হবে যে আপনি যাচ্ছেন। তাহলে এয়ারলাইন্স আপনাকে হেল্প করবে। আর আপনি যেদিন যাবেন সেদিন আপনার ডকুমেন্ট খুঁজবেন না। আপনার ফ্লাইট 12 তারিখ, আপনাকে 11 তারিখ সব কিছু রেডি করতে হবে। যেদিন আপনার ফ্লাইট সেদিন শুধু আপনি লাগেজ ব্যাগটা নিয়ে আপনি বেরিয়ে যাবেন। ওই দিন আপনি চিন্তা করতে পারবেন না যে আমার পাসপোর্ট নিয়েছে কিনা, আমি কোন শার্ট পরবো, গেঞ্জি পরে যাব কিনা, শার্ট পরে যাব, এইসব চিন্তা কিন্তু একদিন আগে করবেন। কিন্তু যেদিন ফ্লাইট ওই দিন চিন্তা করলে হবে না। ম্যাক্সিমাম তো মিস করে ওভাবে, জানে না ফ্লাইটের টাইম শিডিউল জানে না, তো এইসব কারণে এই প্রবলেমগুলি হয়। চমৎকার, খুবই সুন্দর করে বলেছেন। ইন ডিটেল তথ্যগুলো আপনার কাছ থেকে অনেকটাই জানলাম। আপনাকে অনেক 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 ধন্যবাদ ঠিকানা বিজনেস জাংশনে সেই তথ্যগুলো শেয়ার করার জন্য। থ্যাংক ইউ আবির, আপনাকেও ধন্যবাদ। আর সেই সাথে আমি ঠিকানা পরিবারের সাথে তো অনেক দিন ধরে আছি, যে আমার বিজনেসের শুরু থেকে তো ঠিকানার সাথে আছি। আবার এই যে ওনারা যে বিজনেস জংশন যে প্রোগ্রামটা করছেন, আসলে সত্যি এটা আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত উপকারে আসবে এই জিনিসটা। তো আপনাদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আজকের এই প্রাণবন্ত ও তথ্যবহুল আলোচনায় আমরা জানলাম
ট্রাভেল ইন্ডাস্ট্রির ভেতরের অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতা। টিকিটের দাম কখন কম থাকে, কখন বুকিং করা সবচেয়ে ভালো, এবং কিভাবে একজন যাত্রী সঠিক সিদ্ধান্ত নিয়ে তার ভ্রমণকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পারেন। একই সাথে পবিত্র ওমরা পালনের পুরো প্রক্রিয়া, ভিসা থেকে শুরু করে প্যাকেজ নির্বাচন, হোটেল, যাতায়াত, গাইডলাইন সব কিছু নিয়ে আমরা পেলাম একটি স্পষ্ট ও বাস্তবধর্মী ধারণা। বিশেষ করে যারা সামনে ওমরা করার পরিকল্পনা করছেন কিংবা প্রথমবার যাওয়ার কথা ভাবছেন, আজকের এই পর্বটি তাদের জন্য হতে পারে একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন। এর পাশাপাশি আমরা জেনেছি একটি বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির গুরুত্ব এবং কিভাবে সঠিক এজেন্সি নির্বাচন করলে অনেক ঝামেলা ও ঝুঁকি থেকে সহজেই মুক্তি থাকা যায়। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই অতিথিকে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।